আজ আমরা ঘুরে দেখব সমৃদ্ধ সংস্কৃতি, মনোহর হ্রদ, মনোরম প্রকৃতি, সুসজ্জিত বাগান, প্রাচীন মন্দির এবং ঐতিহাসিক প্রাসাদ দিয়ে তৈরি শহর উদয়পুরকে। মেওয়ারের রাজধানী এই উদয়পুরের সূচনা হয় রাজা দ্বিতীয় মহারানা উদয় সিং এর হাত ধরে। এই উদয়পুর শহরকেই 5টি বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে, যেমন সিটি অফ লেকস, ভেনিস অফ ইস্ট, হোয়াইট সিটি, সিটি অফ প্যালেসেস, কাশ্মীর অফ রাজস্থান। তাহলে বুঝতেই পারছেন যে রাজপুতদের শৌর্য আর বীর্যে গাঁথা এখানকার আকাশ ও বাতাস। যাই হোক, আমি এখানে ঘুরে দেখেছিলাম কার্নি মাতা টেম্পল, ফতেহসাগর লেক, সাইলিওকা বাড়ি, শিল্পগ্রাম, প্রতাপ গৌরব কেন্দ্র, সজ্জনগড় ফোর্ট, গঙ্গুর ঘাট, সিটি প্যালেস, লেক পিচোলা, বাগড় কি হাভেলি। উদয়পুরে আমরা 2 রাত্রি 3 দিন কাটিয়েছিলাম। আর এই স্বল্প সময়ের মধ্যে যেটুকু ভ্রমণ করতে পেরেছি সেটা একটা লম্বা আধা ঘন্টা ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। আর একটু ধৈর্য ধরে দেখবেন, যেহেতু একটি লম্বা ভিডিও। আর ভিডিও শেষে অবশ্যই জানাবেন লাইক ও কমেন্টের মাধ্যমে যে ভিডিওটা কেমন লাগলো। তাহলে দেরি না করে শুরু করা যাক। তো আজকের এই ভিডিওতেই করব বিস্তারিত সমস্ত রকম আলোচনা। তাহলে দেরি না করে শুরু করা যাক। রাজস্থান ভ্রমণে আমরা জার্নি শুরু করব উদয়পুর দিয়ে। মূলত আমরা 4টে বড় ডেস্টিনেশন এখানে কভার করব। প্রথমে যাব উদয়পুর, তারপর যোধপুর, যোধপুর হয়ে চলে যাব জয়সলমীর, জয়সলমীর থেকে চলে যাব জয়পুর। আমি আমাদের জার্নিটা শুরু করেছিলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্ট দিয়ে। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে 2টো ট্রেনের নাম ওর নাম্বার আমি স্ক্রিনে দিলাম, এটা নোটিস করতে পারেন। আর যদি ফ্লাইটে আসেন তো কলকাতা এয়ারপোর্ট থেকে অসংখ্য ফ্লাইট পেয়ে যাবেন। ইন্ডিগোর ফ্লাইট যথারীতি লেট, মানে 2.5 ঘন্টা লেট করেছে, মানে সকালটা পুরো 12টা বাজিয়ে দিল। শুধু এবার ধৈর্যের অপেক্ষা, কখন গিয়ে পৌঁছাবো। ফ্লাইট লেট হওয়ার কারণে ইন্ডিগো থেকে একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ওরা অফার করেছিল, যেটা খাওয়ার পর মানে আমার তো ধৈর্য হারা হয়েই গেছি, আবার মুখটাও যেন অতৃপ্তিতে ভরে গেল। অবশেষে আমাদের কল এসে গেছে, এবার বোর্ডিং করে নিতে হবে। পাইলট মহাশয় আমাদের জন্য অলরেডি আগেই বসে অপেক্ষা করছেন। চলো চলো, অনেক লেট হয়ে গেল। নীল আকাশের বুকে সাদা মেঘের দেশ, বিমানের জানলা দিয়ে দেখি সুখের রেশ। কখন আসবে রাজস্থানের সেই দেশ। একটু মজা করে নিলাম। যাই হোক, অবশেষে আমরা ব্যাঙ্গালোরের কেম্পেগৌদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উদয়পুরের মহারানা প্রতাপ এয়ারপোর্টে এসে পৌঁছেছি। এই হচ্ছে উদয়পুর এয়ারপোর্টের প্রিপেড ট্যাক্সি সার্ভিস, যেটা 25 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমাদের হোটেলে পৌঁছে দেওয়ার জন্য 850 টাকা চাইছিল, তাই আমরা ডিসিশন নিলাম ওলা উবের বুক করব। তাই একটা উবেরের ক্যাব বুক করলাম। অবশেষে আর এক কীর্তি হলো, উবেরের দেখানো টাকায় ড্রাইভার যেতে নারাজ। তাই আমরা 650 টাকার বিনিময়ে কোনো মতে তাকে রাজি করালাম। এমনিতেই অনেক লেট হয়ে গেছে, পৌঁছা দিজিয়ে ভাইয়াজি। ম্যাপে দেখানো মার্ক করা জায়গাটা খুবই সংকীর্ণ রাস্তা এবং খুবই উল্লেখযোগ্য কিছু ডেস্টিনেশন আছে, যার জন্য দিনের বেলায় এখানে 4 চাকাগুলোকে প্রবেশ করতে দেওয়া হয় না। তাই গাড়ি আমাদের চাঁদপল্লি ড্রপ করে দিল। যদি আপনারা আসেন এবং আমাদের গাড়ি যদি চাঁদপল্লি ড্রপ করে দেওয়া হয়, তাহলে এখান থেকে অটো পাওয়া যাচ্ছে, অটো নিয়ে নিন। আর আমাদের হোটেল যেহেতু একদম কাছেই, মাত্র 1 কিলোমিটার দূরত্বে, তাই আমরা ডিসিশন নিলাম যে হাঁটা পথেই হোটেলে পৌঁছে যাব। কি হয়েছে? আচ্ছা, হ্যাঁ, প্রচন্ড রোদ আছে, তবে তাপমাত্রা বেশি নেই। আর পাশেই আছে লেক পিছলার একটা ছোট অংশ। এখানে জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর। অবশেষে আমরা উদয়পুরের হোটেলে এসে পৌঁছে গেছি, আর এই হোটেলের নাম হচ্ছে দ্য সজ্জন ভিলা। এবার রুম ট্যুর করে ভেতরের পুরো জিনিসটা আপনাদের দেখিয়ে দিই। আর এই রুমের ভাড়া ছিল 1500 টাকা পার নাইট। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জগদীশ টেম্পলের কাছে, জগদীশ চকের সামনে। এখান থেকে একটা অটো নিয়ে আমরা সোজা রওনা দেব কার্নি মাতা টেম্পল রোপওয়ে ধরার জন্য। আর ওখান থেকেই আমাদের রোপওয়েটা বিশেষত ছাড়বে, তাই মাত্র 2 কিলোমিটার দূরত্বে 100 টাকার বিনিময়ে অটো আমাদের ওখানে ছেড়ে দিল। রোপওয়ের প্রাইস লিস্টটা স্ক্রিনেই তুলে ধরলাম। আর আমরা এখানে কম্বো 210 টাকার একটা টিকিট নিয়েছিলাম, যেখানে রোপওয়ে প্লাস 3D ইলিউশন গ্যালারিও ছিল। তো রোপওয়ের লাইনে অসম্ভব ভিড় থাকার কারণে আমরা এই কম্বো টিকিটটা কাটতে একটু বাধ্য হয়েছিলাম, কারণ এখানে 3D ইলিউশন গ্যালারিটাও কম্বো টিকিটের মধ্যে ছিল। তাই ভাবলাম এখানে কিছু সময় কাটিয়ে নেওয়া যাক, যতক্ষণ না আমাদের রোপওয়ের
নাম্বারটা আসছে। তাই এখানে ঘুরেও বেশ ভালো লাগলো, বেশ অনেকগুলো আমরা ফটো তুললাম, সময়টা বেশ ভালোই কাটলো এখানে। এবার কর্ণিমাতা টেম্পলের জন্য রূপওয়ের নাম্বার আমাদের অলরেডি চলেই এসেছে। এবার আমরা পাহাড়ের চূড়ায় গিয়ে দেখে নেব কর্ণিমাতা টেম্পল এবং উদয়পুরের বেশ কিছু অসাধারণ দৃশ্য। আর কর্ণিমাতা টেম্পল হচ্ছে রাজস্থানের বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে একটা। এই কর্ণিমাতা রাজস্থানের মানুষদের কাছেও অত্যন্ত পবিত্র দেবী। এখন আমরা কর্ণিমাতা টেম্পলে দাঁড়িয়ে আছি। এখান থেকে এই নাইট ভিউটা, মানে সন্ধ্যের পর যে ভিউটা দেখছি, একটা অসাধারণ ভিউ, যা বলে মানে এক কথায় বলে বোঝানো যাবে না। আর দূরে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, এটা সম্ভবত জগমন্দির আইল্যান্ড প্যালেসটা আছে। এখান থেকে বোটিং ছেড়ে আমরা পড়ে যাব যদিও। অসাধারণ ভিউ। ফাইনালি আমরা জগদীশ টেম্পলের কাছে চলে এসেছি। তো প্রথম অটোগুলো 200 টাকা করে হাঁকাচ্ছিল, কোনো মতে 100 টাকায় বার্গেনিং করে এই জায়গায় পৌঁছালাম। যাই হোক, ওরা অনেক কিছু বলবে এই জ্যাম আছে, এই জায়গা নামাবো, ওই জায়গায় নামাবো, মুখ তো মুখ করে ওনার থেকে 200 টাকা বা 250 টাকা আদায় করার চেষ্টা করবে। তো এটা অ্যাভয়েড করাই ভালো, কারণ 2-2.5 কিলোমিটার ডিস্টেন্স, যেটা মাত্র 100 টাকাতেই আসা যায়। বাহ, এই হোটেলটি তো বেশ দারুণ, একদম রাজকীয় ব্যাপার। হোটেল সজ্জন ভিলা, এই হোটেলটাই আমরা বুকিং করেছি। লোকেশনটা খুবই নাইস অ্যাকচুয়ালি, একদম পারফেক্ট লোকেশনে আছে, দারুণ মার্কেটও আছে আশেপাশে। তার থেকে সব থেকে বড় হচ্ছে এই সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে গাঙ্গুর ঘাট, আর এই দিকে চলে গেছে চাঁদপোল। তো এই একটা চক বলা যায়, এটা চকের মাঝেই হোটেলটা। আর এই রুফটপ আছে, রুফটপটা এখন দেখাতে পারলাম না, তো অবশ্যই ক্যামেরায় আসবে না, পরে দেখাচ্ছি। এবারে হোটেলের ভেতরে যাওয়া যাক। আমরা এখন আমাদের এই সজ্জন ভিলা হোটেলের রুফটপ ক্যাফেটায় চলে এসেছি। যদিও এই মুহূর্তে জানি না কেন এখানেই কেউ নেই, বাকি আশেপাশে অনেকগুলো ক্যাফে আছে, মানে সবকটাই রুফটপ অলমোস্ট। এই একটা, এইদিকে একটা, আবার তৃতীয় একটা, আর এদিকে যেটা আগুন জ্বালানোর মতো কিছু দেখা যাচ্ছে, আগুন জ্বলছে না যদিও এক্স্যাক্টলি, তবে এখানে কিছু গান বাজনা হচ্ছে মনে হচ্ছে। বেশ একটা দারুণ পরিবেশ। আর এই হচ্ছে লেক পিছলের ওদিকেও কিছু একটা রেস্টুরেন্ট বড় সড়ো কিছু হতে পারে, এটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। তো সামনে একটা পোল দেখা যাচ্ছে, মানে এই যে রঙিন আলোগুলো জ্বলছে নিচে, তো এটার নাম হচ্ছে চাঁদ পোল, একদম হোটেলের কাছেই, আমি আগেই বলেছি। তো এখানটা চলে এসেছি, একটা ঘাট থেকে ফটো নিচ্ছি। একটা ধনুকের ফটো দেখতে পাচ্ছেন, এই ঘাটটার নাম হচ্ছে রামঘাট। চতুর্দিক থেকে মানে প্রচুর সাউন্ড আসছে, মানে 101 রুফটপ রেস্টুরেন্ট, আগেই বললাম, মানে উপভোগ করার একটা দারুণ জায়গা এখানে। মানে চারিদিক থেকে গান বাজার জন্য, মানে গানের সংমিশ্রণ হয়ে একটা বিকট সাউন্ড আসছে, অ্যাকচুয়ালি কি বাজছে বোঝা যাচ্ছে না। বেশ দারুণ সুন্দর পরিবেশ, বেশ দেখার মতো। লাল কালারে মার্ক করা লেক পিছলা সংলগ্ন জায়গাগুলোতে রুম নিতে পারলে খুবই ভালো হয়। এখান থেকে কিছু ডেস্টিনেশন পয়েন্ট যেমন বাগরকি হাভেলি, সিটি প্যালেস, লেক পিছলা আর ওল্ড সিটি মার্কেট ইত্যাদি জায়গাগুলো খুব কাছেই পড়বে। প্লাস সুন্দর সন্ধ্যা উপভোগ করার জন্য রুফটপ ক্যাফে কাম রেস্টুরেন্টগুলো পাশেই পেয়ে যাবেন। তবে বেশিরভাগ হোটেলে কিন্তু লিফট ব্যবস্থা নেই, যেটা বয়স্ক মানুষ থাকলে প্রবলেম হতে পারে। তাই বুক করার জন্য আগেই খোঁজ নিয়ে নেবেন এখানে লিফট আছে কিনা। সামনেই আছে গাঙ্গুর ঘাট। তো গাঙ্গুর ঘাট থেকে আমরা যখন হাঁটছিলাম, তারপর আমরা এই গাঙ্গুর ঘাটের সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, ভাবলাম এখানেই ঢোকা যাক। তবে রেটিং ফেটিং আমরা বিশেষ কিছু জানি না, আশা করি ভেজ থালিগুলো ভালো হবে। নর্মালি একটু টুকটাক খেয়ে নেবো আর কি।
আমরা এখন জগদীশ টেম্পলের সামনে এই চকটার সামনে দাঁড়িয়ে আছি। তো এই যে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে জগদীশ রেস্টুরেন্ট, এটাই একমাত্র সকালবেলা খোলা ছিল। তো এখান থেকেই আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্টে আমরা একটু চা আর একটু এখানকার পোহা খেলাম, মানে এতটাই ভালো লেগেছে যে আমরা দুবার নিলাম। সত্যি অসাধারণ। আর এখানে সাত সকালে তো দোকানই খোলে না বোঝা যায়। এই হচ্ছে সেই টেম্পল। ধীরে ধীরে দোকান খুলছে, তবে একমাত্র ওই দোকানটাই আমাদের বাঁচালো। আমরা একটু আগে বেরিয়েছিলাম, জায়গাগুলো এই জাস্ট খুলছে। ডে 2 এবং ডে 3 ট্রিপের জন্য পার ডে 400 টাকার বিনিময়ে একটা স্কুটার রেন্ট করে নিয়েছিলাম। ফাইনালি এবার নিজের ইচ্ছে মতো পেট্রোল জ্বালানোর পালা। লেটস গো। স্বাগতম উদয়পুরের আরেকটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানা ফতেহ সাগর লেকে। এই কৃত্রিম লেকটি 1687 সালে মহারানা জয় সিং নির্মাণ করেছিলেন। পরে মহারানা ফতেহ সিং দ্বারা একটা সংস্কার হয়, তার নামেই রাখা হয়েছিল ফতেহ সাগর। হ্রদের মাঝখানে রয়েছে নেহেরু পার্ক, একটি জনপ্রিয় পিকনিক স্পট। একটি সুন্দর নৌকা ভ্রমণ করে আমরা সেখানে পৌঁছে যেতে পারেন। এছাড়া এখানে রয়েছে উদয়পুর সোলার অবজারভেটরি, যে জ্যোতির্বিজ্ঞানের প্রতি উৎসাহী মানুষদের জন্য একটি বিশেষ আকর্ষণ। ফতেহ সাগর লেক ভ্রমণের পর আমরা চলে যাব সহেলিকা বাড়ি, তারপর ঘুরে দেখব প্রতাপ গৌরব কেন্দ্র, তারপর শিল্পগ্রাম, আর একদম শেষে চলে যাব সজ্জনগড় ফোর্ট। এই হলো আমাদের দ্বিতীয় দিনের সূচি। এখন আমরা চলে এসেছি সহেলিকা বাড়ি, যা উদয়পুরের এক ঐতিহ্যবাহী স্থান। এটা শুধুমাত্র বাগান নয়, এটি একটি রাজকীয় ঐতিহ্য ও প্রকৃতির সৌন্দর্যের এক অসাধারণ মিশ্রণ। 1800 শতকে মহারানা সংগ্রাম সিং দ্বারা নির্মিত এই বাগানটি উদয়পুরের অন্যতম আকর্ষণ। রাজকীয় এই মহলে 48 জন সেবাদাসীকে উদ্দেশ্য করেই এটা বানানো হয়েছিল, আর এখানেই লুকিয়ে আছে সহেলিকা বাড়ির উদ্দেশ্য। এখন আমরা দেখে নেব এখানকার বিশেষ কিছু নিদর্শন। এখন যে জায়গাটা চলে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে বিন বাদল বারসাত। বাংলা অর্থ হচ্ছে মেঘ ছাড়াই বৃষ্টি। মহারানীর ইচ্ছে ছিল এমন কিছু জায়গা বানানো হোক যেন মনে হয় বর্ষা ছাড়াই সারা বছর বৃষ্টির অনুভূতি পাওয়া যায়, আর সেই আবদার রাখতেই বিশেষ জায়গাটি নির্মাণ করা হয়েছিল। এখানকার ফোয়ারাগুলো প্রত্যেকটাই মোটর ছাড়া চলছে, আর এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব। এই জায়গাটির নাম হচ্ছে রাসলীলা। এই জায়গাটাও বেশ সুন্দর। মহারানাদের আমলে এখানেও নানান রকম অনুষ্ঠানের আয়োজন করা হতো। এই জায়গাটির নাম হচ্ছে কমলতালাই। একটা সুন্দর ফোয়ারাকে ঘিরে অনেক পদ্মপাতা। এই জায়গার বিশেষত্ব হলো যে এখানে ঘুবর নাচের আয়োজন করা হতো, যেটা রাজা সিংহাসনে বসে উপভোগ করতেন, আর সেই দূরে যে ব্যালকনি দেখা যাচ্ছে ওখান থেকে রানীরা উপভোগ করতেন। এই হোয়াইট মার্বলে যে হাতিগুলো দেখতে পাচ্ছেন, এটা প্রত্যেকটাই সিঙ্গেল স্টোনে খোদাই করে বানানো। এই জায়গাটার নাম হচ্ছে সাওয়ান বদন। এখানের বিশেষত্ব হলো ফোয়ারাগুলো এমন কৌশলেই তৈরি করা হয়েছে যে চোখ বন্ধ করলেই একটু অনুভূতি নিলেই বোঝা যাবে যে যেন মনে হচ্ছে চারিদিকে ভীষণ জোর বৃষ্টি পড়ছে, আর তার মানে এখানে দাঁড়ালেই যে কোনো সময় একটা বৃষ্টি হওয়ার অনুভূতি উপভোগ করা যাবে। সহেলিকা বাড়ি ভ্রমণ করার পর এখন আমরা রওনা দেব প্রতাপ গৌরব কেন্দ্র দর্শনের জন্য। প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে প্রতাপ গৌরব কেন্দ্র শুধু একটি পর্যটন স্থানই নয়, এটা ইতিহাসকে সম্মান জানানোর একটি জায়গা। মহারানা প্রতাপ এবং তার মেওয়ারের ইতিহাসকে স্মরণ করেই এই জায়গাটা নির্মাণ করা হয়েছিল। তাই উদয়পুর ভ্রমণে এলে অবশ্যই জায়গাটা তালিকাভুক্ত করুন। এই কেন্দ্রে প্রবেশ করলেই প্রথমেই দেখবেন টাইগার হিলে মহারানা প্রতাপের এক বিশাল মূর্তি, যা সাহস ও আত্মসম্মানের এক ঐতিহাসিক প্রতীক। ये पूरा जो प्रताप गौरव केंद्र है वो मेवाड़ की गाथाओं पर बना हुआ है। इसमें 4 मुख्य रूप से आपको दृश्य या पॉइंट दिखाए जाएंगे। इसमें पहला पॉइंट रहेगा हल्दी घाटी विजय युद्ध जिनका। जो हल्दी घाटी युद्ध हुआ था महाराणा प्रताप की सेना और मुगल सेना के बीच में, तो कैसे युद्ध हुआ था, कौन सा व्यक्ति कहाँ रहा था और क्या उसकी रणनीति रही थी, सारा इसके अंदर मॉडल्स के माध्यम से बताया गया इस पहला पॉइंट में। दूसरा अपना पॉइंट रहेगा मेवाड़ रत्न दीर्घा, जिसमें मेवाड़ के जितने भी महापुरुष हुए हैं उनमें से अपने अपने समय के जो प्रमुख लोग हुए उनके मॉडल बने, उनको देखते हुए आगे तो बढ़ेंगे। तो तीसरा अपना पॉइंट रहेगा लाइव मैकेनिकल मॉडल्स। 3 कमरे बने हुए हैं। मुगल सेना के 14 हाथियों को मार गिराया था। अकेले एक हाथी ने 14 हाथियों को मारा था। इतना ताकतवर और बलिष्ठ हाथी था ये।
को सलग अर्थ कहा जाता है। जब इनके पति रावत रतन सिंह जी को महाराणा राज सिंह जी ने औरंगजेब से युद्ध करने के लिए कहा था, तो इनकी नई नई शादी होती है, 1 या 2 दिन होती है शादी को, तो अपनी पत्नी से मिलने आते हैं, यानी हरी रानी से मिलने आते हैं। कहते हैं कि राजा जी ने मुझे युद्ध के लिए कहा है, हो सकता है युद्ध का परिणाम कुछ भी हो, तो आप अपना कर्तव्य निभाइएगा। तो हरी रानी को कहते हैं आप तो युद्ध के लिए जाइए, आप विजय हो जाइएगा, युद्ध का जो भी परिणाम होगा उसे हम स्वीकार करेंगे, हम हमारा कर्तव्य निभाएंगे। तो रावत रतन सिंह जी युद्ध के लिए निकलते हैं, लेकिन फिर मन पत्नी का दर हमारे रहता है, क्योंकि नई नई शादी होती है। तो युद्ध में जाने से पहले किसी मंत्री को भेजते हैं, कहते हैं जाइए और रानी जी से कुछ निशानी लेके आइए। जब मंत्री रानी के पास आता है तो रानी अपने पति की मन की व्यथा समझ जाती है, कभी भी इनका मन मेरे अंदर लगा हुआ, और आधे अधूरे मन से अगर ये युद्ध करेंगे तो हो सकता है युद्ध हार जाए, वो बात इनको स्वीकार नहीं थी। तो अपने पति की मोहग्रस्तता को भंग करने के लिए आखिरी निशाने के रूप में ये अपना स्वयं का शीश काट कर भेज देती है, और वो शीश बांध कर रावत रतन सिंह औरंगजेब से युद्ध करते हैं, और वहीं पे उनका बलिदान हो जाता है, लेकिन युद्ध जीत जाता है। উদয়পুর ভ্রমণে এলে প্রতাপ গৌরব কেন্দ্র ভ্রমণের তালিকাভুক্ত করছেন কিনা কমেন্টে অবশ্যই জানান। এরপর প্রতাপ গৌরব কেন্দ্র থেকে আমাদের পরবর্তী গন্তব্যস্থান হচ্ছে শিল্পগ্রাম। স্বাগতম উদয়পুরের আরেকটি অসাধারণ ঐতিহ্যবাহী কেন্দ্রে শিল্পগ্রাম। 1989 সালে রাজীব গান্ধীর হাত ধরে এই শিল্পগ্রাম দ্য রুরাল অ্যান্ড দ্য ক্রাফট কমপ্লেক্সের উদ্বোধন করা হয়, যেখানে রাজস্থানের পাশাপাশি অন্যান্য রাজ্যেরও শিল্পকর্ম, সংস্কৃতি, লোকগানের এক মেলবন্ধন দেখা যায়। শিল্পগ্রামে আপনি দেখতে পাবেন বিভিন্ন রাজ্যের কারুশিল্পীদের হাতে তৈরি শিল্পকর্ম থেকে শুরু করে এখানকার লোকনৃত্য, সঙ্গীতের প্রাণবন্ত এক পরিবেশনা। এখন দেখতে পাচ্ছেন রাজস্থানী পুতুল নাচ। এটি একটি প্রাচীন এবং জনপ্রিয় লোকশিল্প, যা ভারতের রাজস্থান রাজ্যের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। रविनाथ टंडन साहब लोग को नमस्कार, मैडम लोग को नमस्कार, बच्चों लोग को नमस्कार। অনেসপুরি সেই ছিল না সাপের অনেসপুরি। এবার দেখে নেব লোকসঙ্গীতের একটা সুন্দর মুহূর্ত। এখন আমরা রওনা দেব উদয়পুর শহর থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত আরাবল্লী পর্বতের সুউচ্চ চূড়ায় অবস্থিত সজ্জনগড় ফোর্টে। 1884 সালে মহারানা সজ্জন সিং এই প্রাসাদটা নির্মাণ করেছিলেন। মূলত এটি একটি জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র হিসাবেই ব্যবহারেরই পরিকল্পনা ছিল। তবে যাই হোক, এখান থেকে উদয়পুর শহর এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্যের এক মনোমুগ্ধকর প্যানোরামিক ভিউ সত্যি উপভোগ করার মতো। এখানে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন পিছলা লেক, ফতেসাগর লেক এবং আরাবল্লী পর্বতমালার এক অপরূপ সুন্দর দৃশ্য। বর্ষার সময় এখানকার দৃশ্য এতটাই মনোমুগ্ধকর হয়ে যেত যে এখানকার এই প্রাসাদটি রাজ পরিবারের বর্ষাকালীন অবকাশ যাপনের জন্য ব্যবহার হতে শুরু করলো। তাই সজ্জনগড় ফোর্টের আর এক নাম হচ্ছে মনসুন প্যালেস। সজ্জনগড় ফোর্ট থেকে সূর্যাস্ত দেখতে হলে অবশ্যই একদম বিকেলের টাইমে চলে আসুন, কারণ এখানকার এই মনোমুগ্ধকর পরিবেশটা কখনোই মিস করার নয়। এটা দেখে সত্যি উপকৃত হয়েছি, এটা কখনোই ভুলবো না। উদয়পুরের নাইট লাইফ আর রুপটপ রেস্টুরেন্ট উপভোগ না যদি করি তাহলে মনে হবে কিছু একটা বাকি থেকে গেল। তাই এখানেই চলে এলাম। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দাগলা রেস্টুরেন্ট। এখানে কিছুটা সময় উপভোগ করলাম, বেশ ভালোই লাগলো, একদম মনোরম, আর এটা কখনোই ভোলার নয়।
হোটেলের একদম কাছেই আছে লেক পিছলার এই বিখ্যাত ঘাট গাঙ্গুর ঘাট। উদয়পুরের ঐতিহাসিক গাঙ্গুর ঘাট, যার পরিচিতি অসাধারণ স্থাপত্যশীল এবং লেক পিছলার মায়াময় সৌন্দর্যের জন্য। ঘাটটি প্রতিদিন পর্যটকদের আকর্ষণ করে তার পরিবেশ এবং মনোমুগ্ধকর দৃশ্যের জন্য। লেকের ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এটা একটা অবশ্যই আদর্শ স্থান। আমাদের কলকাতার প্রিন্সেপ ঘাটের মতোই এখানকার গাঙ্গুর ঘাটে দেখছি অনেক প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে, মানে ফটোশ্যুটের একটা প্রাইম লোকেশন। বেশ ভালোই লাগলো, সকাল সকাল সুন্দর দৃশ্য প্লাস একটু ভিড়ও ছিল, সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা। গাঙ্গুর ঘাটে সকালবেলাটা কাটানোর পর এবার আমরা রওনা দেবো উদয়পুরের প্রধান পর্যটন কেন্দ্র দ্য সিটি প্যালেসে। এই জায়গাটা দিয়ে চলে যাচ্ছে আমাদের বাইক পার্কিংয়ের জায়গা। সিটি প্যালেসের সামনে এটাই একটা সেফেস্ট লোকেশন পেলাম। তো এখানে 4 ঘন্টা 20 টাকা নিচ্ছে ওরা, খুবই নমিনাল। তাই বাইকটা এখানে পার করে আমরা একদম এই বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব। সিটি প্যালেস মেওয়ারের রাজবংশের বেশ কয়েকজন শাসকদের অবদানে প্রায় 400 বছর ধরে নির্মাণ করা হয়েছিল। এটির নির্মাণ শুরু হয়েছিল 1553 সালে, যখন সিসোদিয়া রাজপুত পরিবারের মহারানা দ্বিতীয় উদয় সিং রাজ্যের রাজধানী চিত্তর থেকে উদয়পুরে স্থানান্তরিত করেন। ইতিহাসের একটা ছোট ঘটনা আপনাদের শোনাই। এনার নাম হলো মহারানা প্রথম সংগ্রাম সিং। 17ই মার্চ 1527 সালে খানবার যুদ্ধ যে হয়েছিল তাতে সংগ্রাম সিং আর মুঘল সম্রাট বাবর অংশ নিয়েছিলেন। এই যুদ্ধ এতটাই ভয়াবহ হয়েছিল, মানে এতটাই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, মহারানার চোখে এসে একটি তীর লাগে, সাথে শরীরের প্রায় 80টা জায়গায় ক্ষত তৈরি হয়। মানে এমন কোনো জায়গা বাকি ছিল না যে এখানে এনার চোট লাগেনি। তাই এই যুদ্ধটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। আর এই হিন্দু রাজার যে বীরত্ব, এটা কখনোই ভোলা সম্ভব নয়। ফটোতে যে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে মহারানা শম্ভু সিং। এনার 177তম জন্মবার্ষিকী চলছে, তাই এটাকে এরকম সাজানো হয়েছে। ভালো লাগলো, এটা একটা দারুণ দিন। এটা একটা সুন্দর ছবি, যে এই ছবির মাধ্যমে যে হলদিঘাটের যে যুদ্ধটা হয়েছিল তার বিস্তারিত বর্ণনা অনেকটাই একটা ছবির মাধ্যমে প্রকাশ পেয়েছে। মানে মহারানা প্রতাপ তার চিতকের সঙ্গে যে যুদ্ধ নিয়ে বীরত্ব প্রদর্শন করেছিলেন, ওই ছবির মাধ্যমে ফুটে উঠেছে। হলদিঘাটের যুদ্ধতে যে স্মরণীয় যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মাটি এখনো রাখা আছে। মহারানা প্রতাপ প্রতারক মান সিংকে কিভাবে আক্রমণ করেছিলেন বা আহত করেছিলেন, সেই দৃশ্যটাই ছবির মাধ্যমে ফোটানো হয়েছে। যে রঙিন গ্লাসগুলো যে দেখা যাচ্ছে, প্রত্যেকটা হচ্ছে বেলজিয়াম গ্লাস। তো সূর্যাস্তের সময় এই লাইটগুলোর ছটা এখানে পড়ে, বেশ দারুণ লাগে।
আর এই ফাঁক দিয়ে রানীরা তখন লনে কি হচ্ছে না হচ্ছে সমস্ত জিনিসগুলো এখান দিয়ে উপভোগ করতে পারতেন। কপারের উপর সোনার পালিশ করা এই সৌরদেবের মূর্তি এখানে। তো এটা নির্মাণ করা হয়েছিল মহারানা ভূপল সিংজির আমলে। আমরা যে এখন এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, তো এই জায়গাটার নাম হচ্ছে মোর চক। এটা মহারাজা সজ্জন সিং এর আমলে তৈরি, একটা অসাধারণ কৃতিত্ব এটা। এই জায়গাটার নাম হচ্ছে মানেক মহল, মহারানা করণ সিংজির আমলে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ বেলজিয়াম কাঁচ দিয়ে এটা নির্মাণ করা। মানে রাজরাজাদের আমলে তৈরি একটা কার্ড গেম, মানে আমরা যে এখন তাস খেলে থাকি সেই ধরনেরই একটা খেলা। এই খেলাটার নাম হচ্ছে গঞ্জিফা। তো এই খেলাটা খেলার জন্য মূলত 3টে প্লেয়ার লাগবে আপনার। এটা একটা ইনডোর গেম, সুন্দর ইনডোর গেম। আমরা যেগুলো বাংলায় পালকি বলে থাকি এক্স্যাক্টলি, তো অনেকটা ওই ধরনেরই নকশা করা ডিজাইন। তো এইগুলোকে বলা হতো টামজান। তো রাজাদের আমলে এটা খুবই ব্যবহার হতো। এটা দর্শনীয়, খুবই সুন্দর লাগলো দেখে এটা। এখানে আছে পুরো ভারতের সেই সময়কার একটা মানচিত্র। আমার দেখা মানে এই মুহূর্তে সব থেকে জটিল মানচিত্র এটা। মানে ছোট ছোট এত নিখুঁতভাবে প্রত্যেকটা জায়গার বর্ণনা দেওয়া আছে। সিরিয়াসলি এটা অ্যামেজিং। মূলত যা দেখলাম এই মুহূর্তে, মানে ভৌগোলিক ম্যাপ বা ভৌগোলিক ব্যাপার স্যাপারগুলো এখানে তুলে ধরা হয়েছে। মহলের মিউজিয়ামগুলো থেকে এইসবে বেরিয়ে এলাম। তো এই জায়গাটার নাম হচ্ছে লক্ষ্মী চক। অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে। আর আমার পেছনে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কোনো ছোটোখাটো রেস্টুরেন্ট বা ক্যাফে মতো। এখানেই কিছু আমরা খাবার দাবার সেরে নেব, কারণ আমাদের ব্যাগে একটুকু মানে জলও ছিল না, খাবারও ছিল না। মানে এতটাই যে সময় লাগবে সেটা আমরা ভাবতে পারিনি। মানে অনেক কিছু, অনেক নিদর্শন, অনেক কিছু দেখার মতো আছে। এখানে বিভিন্ন জুয়েলারি, আর্টস অ্যান্ড ক্রাফটসের নিদর্শনও আছে, প্লাস কেনাকাটারও জায়গা। তো এই জায়গাটার নাম আছে মানেক চক। এখানেও কিছু ফুড কোর্ট আছে, ক্যাফে আছে। দারুণ সুন্দর এরিয়া, অনেকটা ফাঁকা জায়গা জুড়ে রয়েছে। আর আমাদের এইদিকেই রয়েছে সেই বিখ্যাত সিটি প্যালেস। আর ওদিকেই উঠছে আমাদের জাতীয় পতাকা। खुल सा गया हर बंधन, जीवन अब लगता है पावन मुझको। जीवन में प्रीत है, होठों पे गीत है, बस ये সিটি প্যালেসে একটা দীর্ঘ ভ্রমণের পর বিকেলবেলায় আমরা চলে গিয়েছিলাম লেক পিছলায় বোটিংয়ের জন্য। 4 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই কৃত্রিম হ্রদটি 1362 সালে মহারানা লাখার সময় স্থানীয় বাঞ্জারা উপজাতিরা বানিয়েছিলেন। লেকের জল প্রধানত সেচ এবং পানীয় জলের জন্যই ব্যবহার হতো। পরবর্তী সময়ে মহারানা উদয় সিং আসেন এবং পাহাড়ের এই পটভূমিতে এই হ্রদের আকর্ষণে মুগ্ধ হয়ে তিনি উদয়পুর শহরের প্রতিষ্ঠা করেন। দূরে যে হোয়াইট কালারের প্যালেসটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে লেক প্যালেস, আর এটা নির্মাণ শুরু করেছিলেন মহারানা জগৎ সিং, কিন্তু বর্তমানে এটি একটি হেরিটেজ হোটেল যেটা মেনটেন করছে তাজ গ্রুপ।
আর একটু খানিকটা দূরে আরেকটি আইল্যান্ড আছে, এই আইল্যান্ডটির নাম হচ্ছে জাগমন্দির আইল্যান্ড, আবার অনেকেও জাগমন্দির আইল্যান্ড প্যালেসও বলে থাকেন। আর এর নির্মাণ কাজ শুরু করেছিলেন মহারানা অমর সিং। আর এখানে আসতে গেলে আপনাকে সিটি প্যালেসের নিকটবর্তী রামেশ্বর ঘাট থেকে বোট নিতে হবে। এখন আমরা চলে এসেছি বাগড়কি হাভেলির সব থেকে জনপ্রিয় আকর্ষণ, এখানকার সন্ধ্যাবেলায় আয়োজিত ধারোহর নৃত্য পরিবেশনা দেখতে। এই ধারোহর শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্য। 1800 শতকে বাগড়কি হাভেলি নির্মাণ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অমরচাঁদ বাদবা। আর এখানে 138টি ঘর আছে, যেটা দেখার মতো, যেখানে রাজস্থানের শিল্প, ঐতিহ্য, সংস্কৃতি সবকিছুকেই ফুটিয়ে তোলা হয়েছে। এখানে যে মিউজিয়ামটি আছে এটা সকালে খোলা থাকে, পারলে ঘুরে যেতে পারেন, তবে ইভিনিং শোটা দেখার জন্য আপনাকে অবশ্যই এই সময়ই আসতে হবে। এখন আমরা দৃষ্টিনন্দন করার মতো কিছু পরিবেশনা এখানে ভিডিওয়ে তুলে ধরলাম। আর উদয়পুর ভ্রমণে এলে আপনার বাকেট লিস্টে কিন্তু বাগড়কি হাভেলির ইভিনিং শোটা অবশ্যই রাখতে হবে। তাহলে জায়গাটার নাম হচ্ছে উদিয়া পুল। তো এখান থেকেই আমরা যোধপুর যাওয়ার জন্য বাস বুক করেছি। তো রেড বাসের মাধ্যমে বাসটা আমরা বুক করেছিলাম। ট্রাভেলসের নাম হচ্ছে গজরাজ ট্রাভেলস। এইদিকে অনেকগুলো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বাস এরা এখান থেকে ছাড়ে। তো এখানে হচ্ছে এই যে গজরাজ ট্রাভেলসের কাউন্টার, সেটা আমরা অনলাইন অলরেডি বুক করে নিয়েছি। বাস আসতে আর 10 মিনিট বলছে, দেখি কখন এসে পৌঁছায়। প্রথমত অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল এই দীর্ঘ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আর কেমন লাগলো লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এরপর সোজা গিয়ে দেখা হচ্ছে যোধপুরে। টিল দেন বাই।